প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬ জুলাই। সাথে আছে আমি নুসরাত জাহান জেরি। দর্শক, সড়ক দুর্ঘটনা, সড়কে বিশৃঙ্খলা যেন এক আতঙ্কের নাম, এবং এই আতঙ্ক জনমানবের পিছু যেন ছাড়ছে না। আমাদের আজকের পর্বে আমরা কথা বলবো সড়ক দুর্ঘটনা, তার প্রতিকার এবং সড়কে বিশৃঙ্খলা কিভাবে প্রতিকার করা যেতে পারে। ৫ আগস্ট বা ৩৬শে জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বন্ধ হয়ে গিয়েছিল পুলিশের প্রায় সকল কার্যক্রম। ফলে দেশের সার্বিক নিরাপত্তা এবং সড়কের বিশৃঙ্খলা প্রকট আকারে দেখা দেয়। গুরুতর দুটি সমস্যার সমাধানে এক হয়ে কাজ শুরু করেন ছাত্র জনতা। রাজধানী ঢাকা শহর দেশের সকল স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণে দিনরাত কাজ করেছেন ছাত্র জনতা। ছিনতাই ডাকাতির মতো অপরাধ ঠেকাতে রাত জেগে এলাকায় এলাকায় পাহারা দিয়েছিলেন দেশের মানুষ। একটি পর্যায়ে শুরু হয় পুলিশের কার্যক্রম। ট্রাফিক নিয়ন্ত্রণ ও এলাকা পাহারা দেয়া বন্ধ করেন ছাত্র জনতা। নতুন বছরেও সড়কের বিশৃঙ্খলা ঠিক হয়নি। কোনো কোনো ক্ষেত্রে বিশৃঙ্খলা আরও বেড়েছে। প্রায় প্রতিদিনই তীব্র যানজটের কবলে পড়ছেন ঢাকাবাসী। এমনকি ছুটির দিনগুলোতেও মুক্তি মিলছে না। রাজধানীর পাশাপাশি মহাসড়কেও রয়েছে বিশৃঙ্খলা। ট্রাফিক আইন না মেনে মহাসড়কগুলোতে যানবাহন পার্কিং করিয়ে রাখার সাথে রয়েছে যেখান সেখান থেকে যাত্রী উঠানামা করানো। সেই সাথে রয়েছে বেপরোয়াভাবে গাড়ি চালানো, ফলে যানজটের সাথে ঘটছে দুর্ঘটনা। হতাহত হচ্ছেন অনেক মানুষ। যানজট আর দুর্ঘটনার সাথে মহাসড়কগুলোতে বেড়েছে ডাকাতি ও ছিনতাই। সবার সামনে অস্ত্র নিয়ে ছিনতাই ডাকাতি করছে অপরাধীরা। মহাসড়ক ছাড়াও মানুষের বাসাবাড়ি, দোকানসহ বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতির মতো অপরাধ বেড়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও এমন ঘটনা ঘটছে। রাজধানীতেও চলছে এমন অপরাধ। সড়কে যানজট, বিশৃঙ্খলার সাথে চুরি, ছিনতাই, ডাকাতির মতো অপরাধ জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এ থেকে পরিত্রাণ চান সবাই। প্রদর্শক, ডেডলাইন ৩৬ জুলাইয়ের স্টুডিওতে এই মুহূর্তে অবস্থান করছেন আমাদের সাথে জাহিদা হাসান এবং আশরাফা খাতুন। কেমন আছেন আপনারা? ভালো আছি। আসলেন, রোডের কি অবস্থা? ঢাকা শহরের রোডের অবস্থা নির্দিষ্ট কিছু সময় বাদে, এবং সেই সময়টা নিশ্চয়ই গভীর রাতের পরে। এই নির্দিষ্ট সময় ছাড়া সকল সময়ই আমরা একটা ঝুঁকি নিয়ে আসি। যদি কোথাও যেতে হয়, চ্যানেল আই মাঝে মধ্যে আমাদেরকে ডাকে, ঠিক যেই সময় অনুষ্ঠান হবার কথা তার অনেকক্ষণ আগে বের হই। কারণ আমরা জানি জ্যাম অনিবার্য বিষয় ঢাকা শহরের। যে কোনো সময় জ্যাম হতে পারে, জ্যামের কবলে পড়া লাগতে পারে। সেই সকল ঝুঁকি মাথায় নিয়ে আমরা ঢাকা শহরে চলি। যে আমরা অত্যন্ত আনন্দিত জানতে পেরে যে এত ডেডিকেটেডলি আপনি অনেক আগে বের হন আপনারা আমাদের এখানে আসার জন্য। কিন্তু যে অসহনীয় যানজট, এর আসলে আমরা যদি স্তম্ভ মানে একদম রুট থেকে কথা বলি, এর কারণগুলো কি বলে মনে হয়? অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে বাংলাদেশে যে সড়ক আইন আছে, সেই সড়ক আইনের ভায়োলেশন। এবং ধরুন ঢাকা শহরের ফুটপাতে এবং ঢাকা শহরের যে মূল রাস্তা, এই রাস্তার মধ্যে গাড়ি বাদেও আরও অনেক কিছু হয়। রাস্তার মধ্যে আপনি দেখবেন রাস্তার প্রায় অর্ধেক জায়গা দখল করে কোনো কোনো দোকান বসে আছে। আপনি দেখবেন যেখানে পার্কিং জোন না, স্টপেজ না, সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে, বিভিন্ন রকমের মোটরযান দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকবার কারণে রাস্তার অর্ধেক জায়গা দখল থাকে, বাকি অর্ধেক দিয়ে গাড়ি চলে। সুতরাং এই যে অর্ধেক জায়গাতে গাড়ি চলতে পারে না, চলতে না পারার জন্য জ্যাম বাড়ে। দ্বিতীয়ত হচ্ছে ঢাকা শহরের যে আয়তন, এই আয়তনের তুলনায় গাড়ির সংখ্যা অনেক বেশি।
সরকার যদি চায় কিংবা যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চায় তাহলে তারা গাড়ির পরিমাণ নির্ধারিত করে দিতে পারে যে একটা শহরে এতগুলো গাড়ি চলবে বা এই এরিয়াতে এতগুলো গাড়ি চলবে, এর বেশি গাড়িকে অনুমোদন দেওয়া হবে না। এই সিস্টেমটা কাজ না করা, ফাংশন না করার জন্য গাড়ির সংখ্যা অনেক বেশি, রাস্তা দখল হয়ে থাকে। শুধুমাত্র গাড়ি দিয়ে রাস্তা দখল হয় এমন না, আপনি দেখবেন নানা রকমের প্রভাবশালী ব্যক্তিরা, রাজনৈতিকভাবে যারা প্রভাবশালী, তারা রাস্তাকে নিজের প্রাইভেট প্রপার্টি হিসেবে ব্যবহার করে। তারপর একটা বাড়ি তুলতে হবে, বাড়ির যে কাঁচামাল, ইট, বালু, সুরকি, এগুলো এনে রাস্তার মধ্যে রেখে দেয়, রাস্তা দখল হয়ে থাকে, গাড়ি চলতে পারে না। একই সঙ্গে ঢাকা শহরের একটা নির্মম বাস্তবতা হচ্ছে সংস্কারের নাম দিয়ে 2 দিন পর পরই রাস্তা খোঁড়া হয় এবং এটার কোনো পরিকল্পনা নেই। একবার সিটি কর্পোরেশন তো আরেকবার রাজুক, এই যে সমন্বয়হীনতা এবং পরিকল্পনাবিহীনভাবে রাস্তাগুলোকে খোঁড়া, রাস্তাগুলোকে কাটাছেঁড়া করা, এতে করে অনেকগুলো রাস্তা বন্ধ হয়ে থাকে। একটা রাস্তা বন্ধ হওয়ার মানে হচ্ছে অন্য একটা রাস্তার উপরে চাপ বেশি পড়ে, এই জন্য জ্যাম হয়, যানজট হয়। ঢাকা শহরের মানুষ তাদের নিজেদের সময়ের যেই পরিমাণে সময় শুধু রাস্তায় জ্যামে ব্যবহার করে, এই সময় যদি সে কাজে লাগাইতে পারতো বা তার কর্মক্ষেত্রে যোগ করতে পারতো, তাহলে নিশ্চয়ই আমাদের দেশ আরও উন্নত হতো। আমাদের প্রোডাক্টিভিটির হলো যে মাত্রা অনন্য পর্যায়ে চলে যেত। আমি একটু জানতে চাই মাশরাফি খাতুন আপনার কাছে যে আপনার কিছু যুক্ত করার আছে কিনা এর সাথে। ঢাকা শহর যেটা একটা নদীর তীরে অবস্থিত শহর ছিল, অনেক খাল ছিল ঢাকা শহরের ভিতরে, যেগুলো দিয়ে আসলে ভালো ট্রান্সপোর্টের ব্যবস্থা করা যেত। যেটা হচ্ছে আমরা দেখি যে গুলশানের ওইদিকে যে লেকের যে হচ্ছে লেকের ভিতর দিয়ে কিন্তু আমরা দেখি যে চলে, বোটগুলো চলে, যার কারণে হয় যে কর্মঘণ্টা অনেক বাঁচে ওই জায়গাটায়। তো এটা কিন্তু সব এলাকায় করা যেত। যে এলাকাগুলো বেশি হচ্ছে জ্যাম প্রবণ এলাকা, যেখানে হচ্ছে জ্যাম আমরা বেশি দেখি, ওই এলাকাগুলোতে করা সম্ভব হয়নি। কারণ আমাদের যে নগরায়ণ যে এটা ছিল, আমরা বারবার দেখেছি কংক্রিট দিয়ে ঢেকে দেওয়া মানে হচ্ছে নগরটা আরও বেশি সুন্দর হবে, আরও বেশি ভালো হবে, উন্নয়ন হবে। আমরা উন্নয়নকে সবসময় অবকাঠামোগত উন্নয়ন হিসেবেই দেখেছি, কিন্তু আসলে আমাদের পরিবেশের সাথে যাচ্ছে কিনা বা আমাদের জন্য আসলে কতটা ভালো হচ্ছে এটা আমরা কখনো ভাবি নাই। এইটার ফসল হচ্ছে এখন আমরা আমাদের করতে হচ্ছে। আর একটা বড় কারণ ঢাকা শহরে, সেটা হচ্ছে আমাদের যে কাজকর্মগুলো হয়, যে ইন্ডাস্ট্রিগুলো আছে বা আমাদের যে অফিসগুলো, প্রত্যেকটা জিনিস ঢাকা কেন্দ্রিক, যেটা এই কেন্দ্রিকতা থেকে আমরা বের হতে পারছি না। যার কারণে ওই মানে মানুষের কর্মমুখী মানুষের সংখ্যাও ঢাকার দিকেই আসলে ধাবিত হচ্ছে। ঢাকা শহরের ধারণ ক্ষমতা হয়তো ভালোভাবে যদি আমরা থাকতাম, একটা নগরে যত ভালোভাবে থাকা যায়, থাকলে হয়তো 50 লাখ মানুষ সর্বোচ্চ থাকতে পারতো। এখানে 2.5 কোটির বেশি মানুষ থাকে এবং এই মানুষের সংখ্যা আরও বাড়ছে, কারণ এখানে ইন্ডাস্ট্রিগুলো বাড়ছে। এখানে হচ্ছে গায়ে গায়ে যেখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, সেই জায়গায় আবাসিক এলাকা। এটা চকবাজারের যে হচ্ছে দুর্ঘটনা ঘটেছিল, যে 2019 সালে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটেছিল, যে রেসিডেন্সিয়াল এরিয়া ছিল, রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে ওখানে হচ্ছে একটা ইন্ডাস্ট্রি, যার থেকে হচ্ছে আগুনের সূত্রপাত হয়। তো এই যে অপরিকল্পিত নগরায়ণ, এটা শুধু যে হচ্ছে যানবাহন বা যানজট বাড়াচ্ছে এরকম না, এটা ভিড়ও বাড়াচ্ছে এবং আমাদেরকে হচ্ছে অনিরাপদ করে তুলছে। আমরা তো কথা বলছিলাম ঢাকার শহর নিয়ে, এবং ধন্যবাদ আপনাকে যে আপনি হলো যে সেন্ট্রালাইজড মানে হলো যে সব কিছুকে আসলে নগরমুখী, ঢাকামুখী করার ব্যাপারটা তুলে ধরেছেন। কিন্তু আমরা যদি ইদানিংকালে দেখি একটু, আমরা যদি ঢাকার বাইরে বের হই, আমরা একটু হাইওয়ের কথা, যদি মহাসড়কগুলোর কথা বলি, আগে কি দেখতাম আমরা ঢাকা থেকে বের হতে আমাদের হলো যে ঠিক আছে অনেক কষ্ট হলো, কিন্তু আমরা বাইরে বের হওয়ার পরে আমরা একটা গতিতে চলতে পারতাম বা কিছু। কিন্তু ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে মহাসড়কগুলো আসলে খুবই যানজটে হলো যে আক্রান্ত হয়ে একদম থিতু হয়ে বসে আছে ওখানে, মনে হচ্ছে কচ্ছপের গতিতে আগাচ্ছে। মানুষের কর্মঘণ্টা যেমন নষ্ট হচ্ছে, মানুষের পরিকল্পনাও কিন্তু অনেক স্থানে হলো বিচ্যুত হচ্ছে বা সমস্যা হচ্ছে। এই মহাসড়ক অবধি যে আমরা চলে গেছি, যে আমাদের যানজট নিয়ে বিখ্যাত, সেটার কারণ কি? বাংলাদেশের সকল প্রান্ত থেকে কোনো প্রান্তে, কোনো বিভাগীয় শহরে, জেলা শহরে পর্যাপ্ত কর্মসংস্থান নেই। সকল কর্মসংস্থান ঢাকা কেন্দ্রিক করা হচ্ছে। এটার ফলে যেটা হয়, কোনো একদিন ছুটির দিনে ঢাকা শহর থেকে একযোগে সকল মানুষ দেশের বিভিন্ন প্রান্তে ছোটাছুটি আরম্ভ করে বৃহস্পতিবার রাতে, এবং যখন একই সাথে কয়েক লাখ মানুষ ঢাকা ছাড়ে, ওই পরিমাণে ট্রান্সপোর্টও ঢাকা ত্যাগ করতে হয়। এই যে একই সঙ্গে অনেকগুলো ট্রান্সপোর্ট ঢাকা লিভ করে, এই লিভ করার কারণে ঢাকার বাইরে যে মহাসড়কগুলো, ধরুন কুমিল্লা চিটাগং রোড কিংবা ঢাকা থেকে বরিশাল রোড, এই সকল জায়গাতে জ্যাম বৃদ্ধি পায়। সুতরাং আমাদের একটা শুধুমাত্র ঢাকা শহরকে সকল কিছু সেন্ট্রালাইজ না করে আমাদের পুরো দেশ নিয়ে ভাবতে হবে।
প্রত্যেকটি বিভাগীয় শহরে, ঢাকাতে যেমন করে গার্মেন্টস শিল্প অনেক বেশি উন্নত, আমাদের চিন্তা করতে হবে যে ঢাকার বাইরে অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও আমাদের গার্মেন্টস শিল্পকে উন্নত করতে হবে। শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক সব কিছু করলে, যদি কোনো মতে কোনোভাবে ঢাকা কোনো দিন বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে কিংবা ঢাকাতে কোনো গোলযোগ সৃষ্টি হয়, পুরো বাংলাদেশ বন্ধ হয়ে যাবে। এটা একটা দেশের জন্য কোনো সুখকর পরিস্থিতি না। একটি রাষ্ট্র তখন উন্নত হয় যখন তারা তো অনেকগুলো অপশন থাকে, আমাদের এই অপশনটি নেই। এবং এই অপশনটি না থাকবার কারণে, সব কিছুকে ঢাকা কেন্দ্রিক করবার কারণে, শুধুমাত্র যে শিল্প কারখানা ব্যাপারটা এমনও নয়, বাংলাদেশের সকল অ্যাডমিনিস্ট্রেশন, সকল রকমের প্রশাসনিক অফিস দপ্তর সবই ঢাকাতে। বিভাগীয় শহরগুলোতে ডিসেন্ট্রালাইজ করা উচিত। একজন মানুষের কেন বরিশাল থেকে কোনো একটা কাগজ তুলতে ঢাকাতে চলে আসতে হবে? তার বরিশাল শহরেই ব্যবস্থা করতে হবে, সেটাতে ওই সেবাটা পায়। সুতরাং ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করলে মহাসড়কের জ্যামগুলো কমে যাবে বলে মনে করি। কিন্তু আমরা যদি এই সমস্যা নিরসন করতে চাই, কোনোভাবে যদি সমস্যা সরাতে চাই আমাদের জীবন থেকে, এবং আমাদের জীবনকে আসলে একটু সুস্থ, স্বাভাবিক এবং স্থিরতা থেকে বের করে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের আসলে কি করা উচিত? আমাদের নাগরিক পয়েন্ট অফ ভিউ থেকেও এবং হলো যে সিস্টেমের পয়েন্ট অফ ভিউ থেকেও আমি জানতে চাইবো আসলে। একই সঙ্গে কর্তৃপক্ষ বা সরকারের যেমন একটা দায় আছে, নাগরিকের জায়গা থেকে আমাদের সেই দায়টাও নিশ্চয়ই আছে। যেমন ধরুন, কর্তৃপক্ষের জায়গা থেকে যে দায়টা আছে, ঢাকা শহরে বাস স্টপেজ যেগুলো, এর বাইরেও বাসগুলো পার্ক করা হয়, দাঁড় করিয়ে রেখে সেখান থেকে যাত্রী তোলা হয়। এইখানে দায়টা হচ্ছে সরকারের। তাকে একটা ট্রাফিক সিস্টেম বিল্ড আপ করতে হবে, যে যেখানে স্টপেজ, বাস স্টপেজ, এর বাইরে কোথাও কোনো গাড়ি দাঁড়াবে না, কোথাও কোনো বাস দাঁড়াবে না। আরেকটা সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে ধরুন সড়ক পরিবহন যে আইনটা, নিরাপদ সড়ক আন্দোলন যখন 2018 সালে হলো, বাংলাদেশের স্বাধীনতার পরে অন্যতম সিভিল মুভমেন্ট বলে আমি মনে করি। নিরাপদ সড়ক আন্দোলনের পরে যে নিরাপদ সড়ক আইনটি হলো 2018 সালে, এই আইনটি পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। এভাবে পার্কিং করা যাবে না, লাইসেন্সবিহীন কোনো গাড়ি কিংবা কোনো চালক গাড়ি চালাইতে পারবে না। আপনি ঢাকা শহর খুঁজে দেখুন, যে সকল গাড়ি, যে সকল বাস ঢাকা শহরে চলে, এদের অধিকাংশের লাইসেন্স নেই, এবং লাইসেন্স পাওয়ার জন্য যে যোগ্য গাড়ি তাও না। অধিকাংশ ড্রাইভারের কোনো লাইসেন্স নেই, এবং সড়ক পরিবহন আইনে স্পষ্ট করে বলা আছে যে 21 বছরের নিচে কোনো ব্যক্তি গাড়ি চালাতে পারবে না। ক্ষেত্র বিষয়ে সেটা 18 হতে পারে, কিন্তু আমরা নিশ্চয়ই দেখি এর থেকেও কম বয়সী মানুষেরাও ঢাকা শহরে গাড়ি চালায়। ঢাকা শহরের কন্ডাক্টর যারা বাসের, কন্ডাক্টরদেরকে নিয়ে ভিন্ন আইন আছে, যে একজন কন্ডাক্টর হতে হলে তারও লাইসেন্স লাগবে। আমি নিশ্চিত ঢাকা শহরের যত মানুষ বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করে, এদের অধিকাংশের কোনো লাইসেন্স নেই। এই যে নানা জায়গাতে আইনের ভায়োলেশন, আইনকে না মানা, এইটা মূলত আমাদের, এইটা যদি মানা হয় তাহলে আমাদের এখানকার যানজট অধিকাংশ কমে আসবে। এবং আগে যে সমস্যাগুলো বললাম, সেই সমস্যাগুলোকে শক্তভাবে দমন করতে হবে। রাস্তার মাঝখানে কোনো রকমের দোকান চলবে না। রাস্তার মাঝখানে সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক, যতই রাজনৈতিক ক্ষমতাশীল ব্যক্তি হোক, তার নিজের প্রাইভেট প্রপার্টি হিসেবে রাস্তাকে ব্যবহার করতে পারবে না। এই সকল বিষয়তে নজর দিলে, এবং একই সঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে যে নাগরিকের জায়গা থেকে আমাদের একটা দায় আছে। আমরা আমরা এমন জায়গা থেকে বাসে উঠতে চাইবো না যে আসলে বাসের স্টপেজ না। শর্মা খাতুন, আমি আপনার কাছে জানতে চাইবো যে কিভাবে আমরা এটা আসলে নিরসন করতে পারি আমাদের পক্ষ থেকে, এবং হলো যে সরকারের কি ধরনের সাহায্য আসলে দরকার? বিশেষ করে মহাসড়কগুলোতে ইদানিং হচ্ছে দুর্ঘটনা প্রবণ একটু বেশি ওই জায়গাগুলো। তো মহাসড়কগুলোতে যেরকম হয়, আমাদের বিভিন্ন জায়গায় যে লেন সংকট একটা খুবই বড় একটা সংকট। আমি জানি না বারবার কেন এটা হচ্ছে, তাদের চোখ এড়িয়ে যায়। কারণ আমাদের যে সড়কগুলো খুব বেশি দুর্ঘটনাপ্রবণ, যেমন চট্টগ্রাম থেকে কক্সবাজার যে এলাকাটা, বা হচ্ছে খুলনা থেকে হচ্ছে ঢাকা খুলনা যে হচ্ছে মহাসড়ক, ঢাকা মাওয়া যে মহাসড়ক, ঢাকা মাওয়া মহাসড়কে তাও হচ্ছে ওখানে লেনগুলো একটু মেনটেন করা হয়, মাঝখানে ডিভাইডার দেওয়া আছে, একমুখী লেনের ব্যবস্থা, ওখানে হচ্ছে 18 লেন বা হচ্ছে 32 লেনের হচ্ছে ব্যবস্থা আছে কিছু কিছু জায়গায়, আবার কোথাও 8 লেনের ব্যবস্থা আছে। কিন্তু মানে আমাদের যে হচ্ছে, আমি নিজে ঢাকা খুলনা মহাসড়কের যাত্রী, তো আমি দেখেছি যে আমাদের ওই এলাকায় যে হচ্ছে এত বড় একটা মহাসড়ক, বড় 2টা বিভাগকে যুক্ত করেছে, ঢাকা থেকে হচ্ছে খুলনা যাচ্ছে, কিন্তু মহাসড়কের অবস্থা খুবই বাজে। এবং ওখানে মানে খানিকক্ষণ যে পরিবহনের যেখানে হচ্ছে যে ঝামেলাগুলো হয়, ওখানে স্পিড নিয়ন্ত্রণের একটা ব্যাপার থাকে এবং স্পিডের একটা ব্যাপার থাকে, যেহেতু মহাসড়ক, কিন্তু দেখা যায় যে রাস্তার পাশে দাঁড় করিয়ে হচ্ছে যাত্রী তুলছে। তো
এটার কারণে হয় যে ওখানে স্পিডটা একটু ব্রেক হয়, এরপরে হচ্ছে ওভারটেকিংয়ের একটা ব্যাপার থাকে, কিন্তু এগুলো কখনো হচ্ছে মানে মনে হয় না যে নজর দিয়ে কখনো দেখা হয়, কারণ প্রশাসন এই ব্যাপারগুলোতে খুবই একটা উদাসীন ভূমিকা পালন করে। আলাদা লেন থাকা উচিত হচ্ছে যে 4 চাকার যে গাড়িগুলো আছে ছোট, যেগুলো প্রাইভেট কারের জন্য আলাদা লেন থাকা উচিত, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল যে পণ্যগুলো বহন করে আসে সেগুলোর জন্য আলাদা লেন থাকা উচিত, আর যে পরিবহন যে বড় যে গাড়িগুলো চলে বাস বা যে গণপরিবহন যেগুলো সেগুলোর জন্য আলাদা লেন থাকা উচিত। আমার মনে হয় এরকম যদি করা যায়, আইন যদি শক্তভাবে হচ্ছে মানা হয়, তাহলে মোটামুটি একটা সড়ক দুর্ঘটনার একটা সুন্দর একটা সমাধান করা সম্ভব। অসাবধানে গাড়ি চালাতে হবে না, আপনি দাঁড়িয়ে আছেন তাও হলো যে অন্য কেউ আসলে কিছু একটা করবে, অসাবধান বশত গাড়ি চালাবে, এবং হলো যে আপনি ওখানে আসলে আপনার প্রিয়জন হারাবেন, আপনি আপনার নিজের প্রাণটাও খুইয়ে ফেলতে পারেন। এবং দেখা কি গেল যে এখানে আসলে 2টা পরিবারের এতগুলো মানুষ আসলে মারা গেল। আমরা মাওয়ার ওই টোলের ওই ব্যাপারটা নিয়ে কথা বলছি, রাইট? আমরা হয় আমাদেরটা ঠেকাতে পারছি যে আমরা আসলে এটা করব না, আমরা এই লেনে থাকবো, আমরা এটা করব, কিন্তু আমরা আসলে অন্যদেরটা কিভাবে প্রতিকার করতে পারি বলুন তো? এই যে এদের কিভাবে আসলে কি করলে বা এবং পোস্ট মানে যেটা হয়ে গেছে সাপোজ, এর পরবর্তীতে কি স্টেপ নিলে আসলে অন্য কেউ এই ধরনের সাহস করবে না বলে মনে করেন আপনি? 2টি কাজ করতে হবে। প্রথমত নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে হবে, দ্বিতীয়ত আইনের শক্ত প্রয়োগ করতে হবে। এবং আইনের শক্ত প্রয়োগের কথা আগে যেটা বললাম, যেই ব্যক্তি বা যেই ড্রাইভার মাওয়ার ট্রোলের যে ব্যাপারটি আপনি বললেন, যে ঘটনাটি আমরা মর্মান্তিক একটা দুর্ঘটনা দেখলাম, প্রায় আমার যতদূর মনে পড়ে 5 জন মানুষ সেখানে নিহত হয়েছেন। এই যেই ড্রাইভার এটা করেছে, আমি জানি না তার উপরে কোনো রকমের বিধি ব্যবস্থা আরোপ হয়েছে কিনা। এইরকম দুর্ঘটনা বাংলাদেশে প্রত্যেক বছর প্রায় 1000 হয়। গত বছর বাংলাদেশে প্রায় 6000-এর বেশি মানুষ নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায়, আহত হয়েছে প্রায় 12,000-এর অধিক। এবং এই যে এতগুলো দুর্ঘটনা ঘটলো, এই দুর্ঘটনাগুলোর সঠিক বিচার হয়েছে কিনা, কতজন ড্রাইভারকে জেলে নেওয়া হয়েছে, কতজন থেকে আইনে যেই পরিমাণে জরিমানা তার থেকে নেওয়ার কথা আছে তা হয়েছে। একই সঙ্গে যেই সকল ব্যক্তি কিংবা পরিবার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য রাষ্ট্র কর্তৃক কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক একটি ট্রাস্টি, একটি তহবিল, আর্থিক সহায়তা তহবিল গঠন করার কথা আইনে বলা আছে। যে আর্থিক সহায়তার তহবিল থেকে নানা রকমের যারা এখানকার এই পরিবহনের সঙ্গে সংযুক্ত তাদের থেকে টাকা নিয়ে এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে কিংবা তার পরিবারকে এই আর্থিক সহায়তা দেওয়ার কথা। যতজন মানুষ গত বছরে প্রায় 20,000 মানুষ ক্ষতিগ্রস্ত হলো, এর মধ্যে প্রায় 7,000 নিহত, প্রায় 12,000 আহত। এই যে এতজন মানুষ ক্ষতিগ্রস্ত হলো, এদের পরিবারকে কিংবা এই ব্যক্তিদেরকে এই সহায়তাটা করা হয়েছে কিনা এটা খতিয়ে দেখতে হবে। এবং যারা এই দুর্ঘটনাগুলো ঘটিয়েছেন, যে সকল চালকরা, সেই চালকদের ব্যাপারে সঠিক আইন প্রয়োগ করা হয়েছে কিনা সে ব্যাপারটাতে নজর রাখতে হবে। একই সঙ্গে যারা গাড়ি চালান, লাইসেন্সের কথা আগেই বললাম, লাইসেন্স তো এমন ব্যক্তিকেই দেওয়া হবে যে এগুলো মেনটেন করবে, লেন মেনটেন করবে, গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করবে। এবং ঢাকা শহরে আমরা বারবার মাঝে মধ্যেই দেখি বহু টাকা খরচ করে লাইট লাগানো হয়, সংকেত লাগানো হয়, লাল লাইট, নীল লাইট, এগুলো কয়েকদিন চলে, এরপরে চলে না। এই যে রাষ্ট্রের টাকার ক্ষতি, এটাকে একদম পরিপূর্ণ বাস্তব করতে হবে। এবং প্রত্যেক ড্রাইভার যাতে সতর্কতা সংকেত মানে, সেজন্য তাকে ট্রেন করে তাকে চালকের ছিটে বসাইতে হবে। একই সঙ্গে এদের প্রত্যেককে ট্রেন করা মানেই হচ্ছে এদের সচেতনতা বৃদ্ধি করা। এই লাইসেন্সবিহীন কোনো ড্রাইভার যাতে কোথাও বাংলাদেশের কোনো সড়কে গাড়ি চালাইতে না পারে। এবং সবচেয়ে দুর্ভাগ্যের কথা হচ্ছে, আমরা তো আপনি একটু যেটা বললেন যে ঢাকা শহরে কোনো কন্ডাক্টরের লাইসেন্স নাই। এই যে কন্ডাক্টররা করছে, আপনি জানেন, আমি জানি, মানে কি যেই লোক ট্রাফিক পুলিশ সে জানে না? নিশ্চয়ই জানে। তাদের কাউকে আপনি এনে কোনো বিধি ব্যবস্থা করতে দেখবেন না। বরং আমরা কি দেখি, আমরা মাঝে মধ্যে দেখি তারা এইরকম লাইসেন্সবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালক, লাইসেন্সবিহীন কন্ডাক্টরদেরকে পার পাইয়ে দেন শুধুমাত্র কিছু টাকার লোভে, কিছু টাকা ঘুষ দিয়ে। যে সকল ট্রাফিক পুলিশরা এটা করেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যদি আইন না থাকে নতুন করে আইন প্রয়োগ করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমাদের কিন্তু আইন আছে, কিন্তু আইনের হলো যে প্রয়োগটা আসলে কতটা হচ্ছে সেটা একটা বড় ব্যাপার। আমি সেটা জানতে চেয়েছিলাম। দেখুন, আমি একটা শব্দ বলবো, সেই শব্দ শুনলে আপনাদের মাথায় প্রথমে কি আসে সেটা একটু আমাকে বলবেন। হ্যাঁ, যেটা হলো সিন্ডিকেট। দ্রব্যমূল্য
এটাই মূলত সবার আগে আসে, দ্রব্যমূল্য দ্রব্যমূল্য না, দ্রব্যের হলো যে ব্যাপারটা থাকে এবং দ্রব্যমূল্য কন্ট্রোল করার যে ব্যাপারটা থাকে, তখন সেটা আসে সিন্ডিকেটগুলো। সিন্ডিকেট বললে পরবর্তী যে শব্দটা আসা উচিত বা আসে সেটা কি? পরিবহন সিন্ডিকেট। এই প্রশ্নটা, এই উত্তরটা কেন দিচ্ছি আমি, আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন যে কেন হলো যে মানে সংশ্লিষ্টরা আসলে নিচ্ছে কিনা কোনো রকমের স্টেপ। তাদেরও হলো যে এখানেও একটা সিন্ডিকেট আছে এবং তারা যে তাদের বাসদের সিন্ডিকেট করে তা না, তারা তাদের আসলে যারা কন্ডাক্টর, তাদের যে ড্রাইভাররা আছে, তারা কিন্তু তাদেরকেও সুরক্ষা বা রক্ষা কবচ প্রদান করে থাকে। জি, আমি যেটা হলো যে আমরা যখন ধরে বলছিলাম যেটা অ্যাক্সিডেন্টের কথা, সড়ক দুর্ঘটনা বা হলো যে কেউ আইন মানছে না, আইন প্রয়োগের কথা, ঠিক আছে, কিন্তু আমাদের কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আসলে মহাসড়কগুলোতে ছিনতাই পর্যন্ত হচ্ছে। মানে এত বড় বড় বাস, এতগুলো মানুষ থামিয়ে হলো যে কয়েকজন লোক আসলে হারে বলে হলো যে ডাকাত বলবো না, ছিনতাইকারী বলবো, আমি কিন্তু বেশ কনফিউজড। তো এইগুলো আসলে আমরা কি করতে পারি বলেন তো, কি মনে হয় আপনার? আমি একটু আপনার কাছে যাবো। প্রথমত আমরা বারবার বলছি প্রশাসনের কোনো শক্ত পদক্ষেপ নাই। কেন নেই? আমিও জানতে চাই, আসলে আমি কার কাছে জানতে চাইবো? রাষ্ট্রের কাছে বারবার আমরা প্রশ্ন করছি। 18 সালের যে নিরাপদ সড়ক আন্দোলন আমরাও করেছি, আমরা কলেজের স্টুডেন্ট ছিলাম তখন, হচ্ছে সেই সরকার রেজিম চলে গিয়েছে, নতুন একটা হচ্ছে সরকার এসেছে, এই সরকারকে আমাদের হচ্ছে ম্যান্ডেট নিয়ে সরকার এসেছে, কিন্তু কথা হচ্ছে সিন্ডিকেট তো যায়নি। ওই হয় না, ওই রাস্তাঘাটে যাচ্ছে পুলিশ নিজের মতো করে একটু দায়িত্ব পালন করে, মহাসড়কগুলোতে কোনো পুলিশই নাই। এমন হচ্ছে টহল পুলিশ যেটা থাকে, কোনো রকম এক জায়গায় গাড়ি দাঁড় করে বিড়ি টানে পুলিশরা। এটা মানে শুনতে খুবই হচ্ছে হাস্যকর শোনা যায়, শুনতে খুবই হচ্ছে আনপ্রফেশনাল শোনায়, কিন্তু এটাই সত্যি যে হচ্ছে রাস্তার কোনো একটা পাশে আপনি যাবেন, আপনি বাসে করে যাচ্ছেন, যখন মধ্যরাতে তাদেরকে টহল দেওয়া সব থেকে বেশি জরুরি, তাদের হচ্ছে তারা নিজেরা সময় পার করছে, গল্প করছে। ইভেন হচ্ছে দেখা যায় যে পুলিশের টহল যেখানে, তার 1 কিলোমিটারের মধ্যেই ডাকাতি হয়ে যাচ্ছে, 1 কিলোমিটার বাদেন 1/2 কিলোমিটারের ভিতরে ডাকাতি হয়ে যাচ্ছে, পুলিশ পৌঁছাতে পৌঁছাতে ডাকাতি করে চলে গিয়েছে। অনেক ঘটনা আছে, পুলিশ পৌঁছাতে পুলিশকে ফোন করে আনতে হয়, পুলিশ আসে না, আপনার এক্সাক্ট লোকেশন বলেন তারপরে আসবো, আমি মহাসড়কে আছি, আমি কোথায় আছি আমি জানি না, পুলিশকে হচ্ছে মানে বোঝাতে ডাকাতি করে চলে গিয়েছে, ডাক্তার পৌঁছাইবার পূর্বে রোগী মরে যায়, এরকম অবস্থা। ঢাকা শহরের ভিতরে যে ট্রাফিক পুলিশরা আছে তারা তো হচ্ছে মানে আমার লাইসেন্স নাই মামা, পিছন দিয়ে টাকা গুজে দেওয়ার যেটা, তো আমাদের প্রশাসনের মাথায় কিন্তু কখনো এরকম আসে নাই যে বডি ক্যাম লাগাই দিলাম, আমি হচ্ছে পুলিশের গায়ে বডি ক্যাম লাগাই দিলাম, ও কি করছে আমি এটা কন্ট্রোল করতে পারবো। যে পুলিশকে জানাবো মামলা লিখতে, সেও টাকা নেয়, আমি কাকে জানাবো? আমি তো সাধারণ জনতা, আমি কাকে জানাবো? তো সাধারণ জনতা ওই যে দেখে যে আমি 10 টাকা দিয়ে যদি পার পেয়ে যেতে পারি, বিভিন্ন এলাকা আছে যেখান থেকে রিক্সা ঢুকতে দেয়। এক মামলা যে প্রসেস একটা মামলা করার এবং যতবার যে হয়রানি হতে হয়, তার চেয়ে ভালো তো মনে হয় যে ছেড়ে দেমা কেটে আছে, ঠিক আছে, আর কি করা যেতে পারে। এখানে তো আসলে বীর পুরুষ হতে গেলেও ঝামেলা মনে হয় মাঝে মধ্যে, যে কি বীর পুরুষ হব, তখন তো নিজের আমি যদি 50 টাকা দিয়ে যদি আমি বেঁচে যাই হয় আর কি, প্রাণ ওষ্ঠাগত। বিভিন্ন এলাকায় দেখবেন যে রিক্সা ঢুকতে দেয় না, রেস্ট্রিক্টেড, দাঁড়ায় আছে আনসার সদস্য 10 টাকা দিয়ে দিলে ঢুকতে দেয়। মানে আমি নিজে দেখেছি, 10 টাকা দিয়ে দিচ্ছে, ঢুকতে দিচ্ছে, এদিকে আমার হেঁটে আসতে হচ্ছে, কারণ আমি সচেতন নাগরিক, আমি জানি ওখান দিয়ে রিক্সা আসতে দেবে না, আমার 2 কিলোমিটার হেঁটে আমার হলে ফিরতে হয়, আমার হেঁটে আসতে হয়। আমি আইন মানার চেষ্টা করছি, কিন্তু অন্য একজন আইন মানছে না, কারণ সে জানে আইন না মানলে তার কিছু হবে না। আমি নাগরিক হিসেবে আইন না মানলে আমার যেরকম কিছু হবে না, যে দায়িত্বশীল জায়গায় আছে সেও আইন না মানলে তার কিছু হবে না, তার দায়িত্ব পালন না করলে তারও কিছু হবে না। তো এই যে শক্ত প্রয়োগটা, এটা কারা করবে? যারা আইন প্রণয়ন করছেন, যাদের উপর প্রণয়ন করে দায়িত্ব দিচ্ছেন, তাদেরই তো করার কথা। এটা কিন্তু তারাই করছে না। আইন ভঙ্গ করছে কারা? যারা আমার যাদের প্রোটেকশন দেওয়ার কথা, যেই ট্রাফিক পুলিশ হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ করবে, সেই ঘুষ নিচ্ছে। আমি এই অভিযোগ আমি কার কাছে জানাবো? এই অভিযোগ আমরা আসলে যারা সংশ্লিষ্ট আছে, তারা আমরা এই ডেডলাইন 36 জুলাইয়ের মাধ্যমে তাদেরকে জানাতে চাচ্ছি, এবং আপনাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকেও, যে আমরা আসলে কি করব। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং সড়কে একটু বেশি সাবধানে থাকুন।